কিছুদিন আগে আমরা সাউথ কোরিয়ার 2টা ট্যুরিস্ট ভিসা পেলাম। যারা ট্রাভেল করেন বা ট্যুরিস্ট ভিসা সম্পর্কে খোঁজ খবর রাখেন তারা জেনে থাকবেন সাউথ কোরিয়ার ট্যুরিস্ট ভিসা পাওয়া অনেকটা সোনার হরিণের মতো। যারা ট্রাভেলার আছেন তাদের সাউথ কোরিয়া জাপানের ভিসা পাওয়া অনেকটা স্বপ্নের মতো। সেক্ষেত্রে আমাদের রয়েছে ব্যতিক্রম ট্র্যাক রেকর্ড। 2024 সালের ডিসেম্বরে আমাদের সাউথ কোরিয়ার ট্যুরিস্ট ভিসা রিজেক্ট হয়েছিল। এরপরে 2025, 2026-এর আজ অবধি এখন পর্যন্ত আমরা 30+ ট্যুরিস্ট ভিসা করেছি, অ্যাপ্লিকেশন করেছি। আলহামদুলিল্লাহ আমাদের সফলতা প্রায় শতভাগ। বলতে শতভাগই। আমাদের 2025-26-এ আমাদের আর ট্যুরিস্ট ভিসার কোনো রিজেকশন নেই। যেটা রিজেকশন হয়েছিল সেটা 2024-এর ডিসেম্বরে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলার চেষ্টা করব সাউথ কোরিয়ার ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে কি কি ডকুমেন্টস জমা দিতে হয়, পাশাপাশি আমাদের যে 2জন সাউথ কোরিয়ার ট্যুরিস্ট ভিসা পেল তাদের প্রত্যেকটা রিকোয়ারমেন্টের এগেইনস্টে তাদের প্রোফাইলটা কেমন ছিল, আমরা তাদের প্রোফাইলটা কিভাবে সাজিয়েছিলাম, কি কি ডকুমেন্টস সংযুক্ত করেছিলাম, এবং তারা যখন অ্যাপ্লিকেশনটা অ্যাম্বাসিতে জমা দিল তখন তাদেরকে কি কি ধরনের প্রশ্ন করেছিল, বিস্তারিত আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি যদি নিজে অ্যাপ্লিকেশন করতে চান তাহলে আপনার প্রোফাইলটা গোছানোর ক্ষেত্রে, ডকুমেন্টসগুলো অর্গানাইজ করার ক্ষেত্রে অনেকটা হেল্প হবে। পাশাপাশি ডকুমেন্টস জমা দেওয়ার সময় আপনার যে টুকিটাকি ইন্টারভিউ নেয় বা ভিসা অফিসার যে আপনার সাথে কিছু কথোপকথন করে সেগুলোর আনসার আপনি কিভাবে দিবেন সেটা সম্পর্কে একটু আইডিয়া পাবেন। আর যদি আপনি কোনো এজেন্সিকে দিয়ে আপনার ভিসাটা প্রসেস করেন, এই ভিডিওটা দেখলে আপনি জানতে পারবেন আপনার প্রোফাইলে কি কি ডকুমেন্টস সংযুক্ত করা উচিত, যাতে আপনার এজেন্সি কোনো ভুল করে কিনা বা আপনার কোনো ডকুমেন্টস মিসিং হয় কিনা সেটা আপনি নিজে থেকেই দেখতে পারবেন। যেহেতু হচ্ছে আপনার একটা রিজেকশন হলে আপনাকেই ক্যারি করতে হবে, তাই ফাইল আপনি নিজে প্রসেস করেন অথবা এজেন্সিকে দিয়ে প্রসেস করেন, সচেতনতার সাথে প্রসেস করাটাই উত্তম বলে আমরা মনে করি। আপনি যদি সাউথ কোরিয়ার ট্যুরিস্ট ভিসার ডকুমেন্ট চেকলিস্ট, পাশাপাশি প্রোফাইলটা আপনি কিভাবে সাজাবেন, এম্বাসি কিভাবে ফেস করবেন সেটার বিস্তারিত জানতে চান তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আজকের ভিডিওটা করার জন্য আমরা সাউথ কোরিয়ার ট্যুরিস্ট ভিসার জন্য যে চেকলিস্ট রয়েছে সেখান থেকে আমরা কিছু নোট নিয়েছি। পাশাপাশি আমাদের যে অ্যাপ্লিক্যান্টরা ছিলেন তাদের প্রোফাইল সামারি আমরা একটু নোট নিয়েছি আপনাদের কাছে উপস্থাপন করার জন্য। তো প্রথম যে ডকুমেন্টসটা যেটা দরকার সেটা হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। এর আগে আমরা যখন ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা অর্থাৎ 4 মে 2025-এর আগে আমরা যখন ভিসা অ্যাপ্লিকেশনটা করেছি তখন ফর্মের পিডিএফ অ্যাভেলেবেল ছিল। আমরা পিডিএফ ডাউনলোড করে ম্যানুয়ালি ফর্ম ফিল আপ করছি, ছবিটা হচ্ছে গ্লু দিয়ে পেস্ট করে দিয়েছি, সেটা নিয়ে আমাদের ক্লায়েন্টটা জমা দিত। তবে 4 মে 2025-এর পরে ভিসা অ্যাপ্লিকেশনের যে ফর্মটি রয়েছে ফর্মটি অনলাইনে পূরণ করতে হয়। অনলাইনে পূরণ করার ক্ষেত্রে আমরা মাঝে মধ্যে যে একটা জটিলতায় পড়ি সেটা হচ্ছে ছবিটা অনেক সময় আপলোড নিতে চায় না। ছবিটা কেন আপলোড নেয় না, আর যদি আপনার ছবি আপলোড করতে সমস্যা হয় সেক্ষেত্রে আপনি কি করবেন? সাধারণত শুধুমাত্র জেপিজি ফরম্যাটের ছবিগুলো আপলোড করা যায়। যদি আপনার ছবি আপলোডের সমস্যা হয় তাহলে আপনার ছবির ফরম্যাটটা চেক করে নেবেন। অনেক সময় জেপিইজি থাকে, তো আপনি অনলাইনে জেপিইজি থেকে জেপিজিতে কনভার্ট করে নেবেন। অনলাইনের কোন ওয়েবসাইট থেকে আপনার ফটোটার ফরম্যাট চেঞ্জ করবেন তার বা লিঙ্কটা হচ্ছে ডেসক্রিপশনে দেওয়া থাকবে। পাশাপাশি অন্য যে সেগমেন্টগুলো আছে যেখানে আপনার ডিটেলস দেওয়া থাকবে, ডিটেলস অনুযায়ী আপনি ফিল আপ করবেন। তো মোস্ট ইম্পর্টেন্ট আপনার ট্রাভেল হিস্ট্রি পার্টটা ফিল আপ করতে হয়, যেখানে আপনি প্রিভিয়াস যে ট্রাভেল করেছেন সেই ট্রাভেল হিস্ট্রিটা ইউকের মতো ডেট ওয়াইজ আপনাকে ইনপুট করতে হয়। একটা স্পেসিফিক কান্ট্রিতে আপনি কোন ডেটে ঢুকছেন, কোন ডেটে বের হয়েছেন, এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট। আপনার ট্রাভেল হিস্ট্রিটা সম্পূর্ণ যতগুলা কান্ট্রি যতবার ট্রাভেল আছে সবগুলো ইনপুট দিবেন।
অনেক সময় একটা কান্ট্রি একাধিকবার ট্রাভেল থাকলে আমরা শুধু লেটেস্ট যেবার ট্রাভেল করেছি সেটা দেই, তবে এটা ঠিক না। আপনি যতবার ট্রাভেল করছেন প্রত্যেকবার ডেট অনুযায়ী আপনি দিয়ে দিবেন। তো এই গেল হচ্ছে আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। ভিসা অ্যাপ্লিকেশন নিয়ে আমরা একটা প্র্যাকটিক্যাল টিউটোরিয়াল আপনাদেরকে দিব। তো যদি আপনাদের প্রয়োজন হয় কমেন্ট করতে পারেন। যদি আমরা মনে করি যে আপনাদের প্রয়োজন, তাহলে ভিসা অ্যাপ্লিকেশনের একটা প্র্যাকটিক্যাল টিউটোরিয়াল কিভাবে আপনি ফর্ম ফিল আপ করবেন আমরা দেওয়ার চেষ্টা করব। পরবর্তীতে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার একটা ফটো, যেটা আপনার সফট কপি জমা দিয়েছিলেন সেটা প্রিন্টেড এক কপি দরকার হয়। ফটোটা অবশ্যই 35x45 mm হতে হবে এবং হচ্ছে এটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড এবং ম্যাট প্রিন্টেড হতে হবে। ম্যাট পেপারে ল্যাব প্রিন্টেড হতে হবে। এক কপি হচ্ছে আপনি যখন ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করলেন, ফর্মের যেখানে আপনার ছবিটা আপনি আপলোড করছেন ওখানে একটা হার্ড কপি ছবিটা আপনি আবার হচ্ছে গাম দিয়ে লাগাই দিবেন। এরপরে যেটা দরকার হয় সেটা হচ্ছে আপনার পাসপোর্ট অরিজিনাল কপি। সাউথ কোরিয়ার ভিসাটা কিন্তু ই ভিসা হয়, অর্থাৎ আপনার পাসপোর্টে কোনো প্রকার স্টিকার থাকবে না, বাট স্টিল আপনার পাসপোর্টটা হচ্ছে অ্যাম্বাসিতে জমা দিতে হয়। এই জন্য আপনার চেষ্টা করবেন আপনার যতগুলো পাসপোর্ট আছে সবগুলো পাসপোর্ট জমা দেওয়ার জন্য, যাতে আপনার প্রিভিয়াস ট্রাভেল হিস্ট্রি তারা ইজিলি ট্র্যাক ডাউন করতে পারে। তো পাসপোর্টের অরিজিনাল কপির পাশাপাশি পাসপোর্ট ভ্যালিড পাসপোর্ট যেটা আছে সেটা ইনফরমেশন পেজ, যে পেজটা আছে অর্থাৎ আই গেস 2 এবং 3 নম্বর পেজ যেখানে আপনি ইনফরমেশন এবং ছবি রয়েছে, ওই পেজের কালার একটা ফটোকপি দেওয়ার চেষ্টা করবেন। সুন্দর করে কালার একটা কপি দেওয়ার চেষ্টা করবেন। এর পরবর্তী যে ডকুমেন্টটা লাগে সেটা হচ্ছে আপনার একটা টিকিট বুকিংয়ের ডামি কপি। ওয়েবসাইটে বলা আছে ভ্যালিড টিকিট বুকিং, তবে আমরা এখন পর্যন্ত যতগুলা ভিসা করেছি সবগুলা ভিসা ডামি এয়ার টিকিট বুকিং দিয়ে করেছি। আপনাদের যদি ডামি টিকিট বুকিং করার ক্ষেত্রে কোনো অসুবিধা হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আমাদের যে অ্যাপ্লিক্যান্টে যাদের ভিসা হলো ওদের ডামি টিকিটটা আমরা এভাবে দেখিয়েছিলাম। ঢাকা থেকে ওরা সোলে যাবে, এরপরে বুসান থেকে ঢাকাতে ব্যাক করবে। তো একটা টিকিটের মধ্যেই আমরা এভাবে মাল্টি সিটি টিকিট আমরা করে জমা দিয়েছিলাম। তো ভ্যালিড টিকিটের পরে যে ডকুমেন্টটা সেটা খুবই ইম্পর্টেন্ট, যেটা আমরা বলি কাভার লেটার, ফরওয়ার্ডিং লেটার বা ভিসা অ্যাপ্লিকেশন লেটার বা রিকোয়েস্ট লেটার, যেটাই বলেন না কেন। আমাদের যে কাভার লেটারটা আমরা লিখেছিলাম, কাভার লেটারটা 2 পেজের হয়েছিল। আমাদের যিনি অ্যাপ্লিক্যান্ট ছিলেন উনি হচ্ছেন একজন ব্যবসায়ী ছিল, সুতরাং ওনার যে কোম্পানির লেটার হেড প্যাড আছে এবং উনি ছিলেন সোল প্রোপ্রাইটারশিপ বিজনেস ওনার, যার কারণে ওনার নিজস্ব কোম্পানির লেটার হেড প্যাডে আমরা কাভার লেটারটি দিয়েছিলাম। কাভার লেটারটি টোটাল 1.5 পেজের হয়েছিল। 1.5 পেজের মধ্যে আমরা কয়েকটা প্যারা আকারে হচ্ছে দিয়েছিলাম। এক একটা প্যারাতে এক এক ধরনের সিনারিও আমরা ডিসক্রাইব করছিলাম। তো প্রথম যে প্যারাগ্রাফটা আমরা দিয়েছিলাম সেখানে আমরা ইন্ট্রোডাকশনটা দিয়েছিলাম যে আমি অমুক XYZ, আমার ঠিকানা এই, আমার পাসপোর্ট নম্বর এই, আমি তোমার দেশে এই তারিখ থেকে এই তারিখে ট্রাভেল করতে চাচ্ছি। এটা ছিল আমাদের ইন্ট্রোডাকশন। দ্বিতীয় পেজে আমরা যেটা দিয়েছিলাম আমাদের প্রিভিয়াস ট্রাভেল হিস্ট্রি, বা আমাদের যারা অ্যাপ্লিক্যান্ট আছে তারা যে হচ্ছে জেনুইন ট্রাভেলার সেটা প্রমাণ করার জন্য প্রিভিয়াস ট্রাভেল হিস্ট্রিটা দিয়েছিলাম। এটা আমাদের ক্লায়েন্টদের বেশ স্ট্রং ছিল, এই জন্য আমরা স্ট্রং পয়েন্টটা একটু আর্লি দেওয়ার জন্য দ্বিতীয় প্যারাতে আমরা প্রিভিয়াস ট্রাভেল হিস্ট্রিটা দিয়েছিলাম। তো আপনার যদি একটু উইক থাকে, যদি মনে করেন এই অংশটা একটা উইক, তাহলে মোটিভেশনটা বা পারপাসটাকে আগে দিয়ে পরের প্যারাতে এটা আপনারা দিতে পারেন। তো থার্ড প্যারাতে আমরা হচ্ছে আমাদের মোটিভেশনটা দিয়েছিলাম, অর্থাৎ কি পারপাসে যাচ্ছেন, আপনি যে ট্যুরিস্ট হিসেবে যাচ্ছেন সেটা আমরা প্রপারলি এক্সপ্লেন করেছিলাম। এখানে আবার আমাদের কয়েকটা সাব প্যারা হয়েছিল। আমরা যেহেতু 3টা সিটিতে আমরা ট্রাভেল প্ল্যান দেখিয়েছিলাম, 3টা সিটিতেই সে কেন ট্রাভেল করবে, কেন যেতে চায়, কোন কোন জায়গায় ঘুরতে চায় একটা সাম আপ করে দিয়েছিলাম। মোটামুটি এখানে আমাদের 2টা থেকে 3টা প্যারা হয়েছিল আর কি। এবং 4 নম্বর যে প্যারাটা ছিল সেই প্যারাতে হচ্ছে আমরা সেটাও খুবই ইম্পর্টেন্ট। মোটামুটি কাভার লেটারে যতগুলা প্যারা আপনি দেবেন, যতগুলা পয়েন্ট আপনার টোটাল প্রোফাইলটার একটা সাম আপ হবে। তো কোনোটা হচ্ছে নেগলেক্ট করার সুযোগ নেই, প্রত্যেকটা অংশ প্রত্যেকটা প্যারা ইম্পর্টেন্ট। তো 4 নম্বর প্যারাগ্রাফে আমরা প্রফেশনাল এবং ফাইন্যান্সিয়াল এক্সপ্লানেশনটা দিয়েছিলাম। আমাদের ক্লায়েন্ট তিনি কি করেন, তার ফাইন্যান্সিয়াল অ্যারেঞ্জমেন্টগুলো কি আছে, এগুলো প্রপারলি আমরা একটু এক্সপ্লেন করছিলাম। এই প্যারাটা উপস্থাপন করাটা খুব সুন্দরভাবে উপস্থাপন করবেন।
এবং 5 নম্বর প্যারাতে আমরা বাংলাদেশে যে ফ্যামিলি টাইজ আছে বা বাংলাদেশে ব্যাক করার মতো তার যে যথেষ্ট রিজন আছে, প্রফেশনাল টাইজ এবং ফ্যামিলি টাইজ আছে, সেটা আমরা 5 নম্বর প্যারাতে দিয়েছিলাম এবং 6 নম্বরে কনক্লুশন করে আমরা এটা শেষ করে দিয়েছিলাম। এটা গেল হচ্ছে আপনার টোটাল 6টা ডকুমেন্টের কথা বললাম। 7 নম্বর ডকুমেন্ট সেটা হচ্ছে আমরা ডিটেইল ডে ওয়াইজ ট্রাভেল প্ল্যান দিয়েছিলাম। আমাদের সম্মানিত ট্রাভেলার যিনি আছেন, ওনার 3টা সিটিতে আমরা ট্রাভেল প্ল্যান দেখিয়েছিলাম। সিটি 3টা হচ্ছে আপনার সোল, বুসান এবং জেজু আইল্যান্ড। 3টা সিটিতে আমরা 10 দিনের ট্রাভেল প্ল্যান দিয়েছিলাম। অনেক বেশি ট্রাভেল প্ল্যান দেইনি, কারণ ওনাদের সিচুয়েশনটা অনেক 10 দিনের বেশি আমাদের মনে হয়েছিল দেওয়াটা ঠিক হবে না। তারপর ওনাদের 3টা সিটি জেনুইনলি কাভার করার প্ল্যান ছিল, এই জন্য আমরা 3টা সিটিতে মোট 10 দিন আমরা ট্রাভেল প্ল্যান দিয়েছি। 8 নম্বর ডকুমেন্টস হচ্ছে আমরা হোটেল বুকিং এর কপি দিয়েছিলাম। এটাও ডামি হোটেল বুকিং, যেটা আমরা করেছিলাম আগুডা থেকে। আপনি আগুডা, booking.com, trip.com বা অন্য যে কোনো জায়গা থেকে আপনি বুকিং কপি দিতে পারেন। আপনি যতগুলো প্লেসে থাকবেন বলে আপনার ট্রাভেল প্ল্যানে দিয়েছেন, প্রত্যেকটা জায়গায় আপনার টোটাল ডিউরেশনের জন্য আপনার হোটেল বুকিং দিতে হবে। যেহেতু আমরা 3টা সিটি ট্রাভেল প্ল্যানে দেখিয়েছিলাম, তো 3টা সিটিতেই আমরা 3টা আলাদা আলাদা হোটেল বুকিং দিয়েছিলাম। 9 নম্বর ডকুমেন্ট হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট অথবা ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট। ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা 6 মাসের পার্সোনাল ব্যাংক স্টেটমেন্ট দিয়েছিলাম। আমাদের ক্লায়েন্ট হচ্ছে ব্র্যাক ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টটা মেনটেন করে। সো ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্ট, উনি সেভিংস অ্যাকাউন্ট মেনটেন করে না পার্সোনাল নামে, বাট হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট মেনটেন করে। তো ব্র্যাক ব্যাংকের আমরা কারেন্ট অ্যাকাউন্ট দিয়েছিলাম। কারেন্ট অ্যাকাউন্টের ক্লোজিং ব্যালেন্স ছিল প্রায় 37 লাখ টাকার মতো ক্লোজিং ব্যালেন্স ছিল। মোটামুটি কনসিস্টেন্ট ছিল, খারাপ না। পাশাপাশি ওনার কোম্পানি ব্যাংক স্টেটমেন্ট দিয়েছিলাম লাস্ট 6 মান্থে, ওনার কোম্পানি ক্যাপাসিটি কেমন, টার্নওভার কেমন, সেগুলো প্রুফ করার জন্য। কোম্পানির ব্যাংক স্টেটমেন্ট ছিল প্রিমিয়ার ব্যাংকে এবং ক্লোজিং ব্যালেন্স ছিল 77 লাখ টাকার মতো। মোটামুটি পার্সোনাল অ্যাকাউন্ট যেটা, পাশাপাশি কোম্পানি অ্যাকাউন্ট যেটা, দুটাতেই মোটামুটি হচ্ছে আপনার খুব হ্যান্ডসাম একটা সেভিংস ওনারা দেখাতে পারছিল এবং এটা জেনুইন ছিল। 10 নম্বর ডকুমেন্টস যেটা, সেটা হচ্ছে আপনার প্রফেশনাল ডকুমেন্ট। আপনি যদি জব হোল্ডার হন তাহলে আপনার এনওসি দিবেন, জব সার্টিফিকেট দিবেন, আপনার আইডি কার্ডের কপি দিবেন, ভিজিটিং কার্ড দিবেন, পাশাপাশি স্যালারি সার্টিফিকেট প্লাস 3 মাসের পে স্লিপ। এই ডকুমেন্টগুলো দিবেন আপনি যদি জব হোল্ডার হন। তবে আমাদের যিনি সম্মানিত গ্রাহক ছিলেন, উনি একজন ব্যবসায়ী ছিলেন, সোল প্রপার্টারশিপ বিজনেস ওনার ছিলেন। ওনার ক্ষেত্রে আমরা যে ডকুমেন্টসটা দিয়েছিলাম, ট্রেড লাইসেন্সের ট্রান্সলেশন এবং নোটারি কপি দিয়েছিলাম, ওনার বিন সার্টিফিকেটটা দিয়েছিলাম। ওনার কোম্পানি ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের হচ্ছে মেম্বার ছিল, সেই মেম্বারশিপ সার্টিফিকেট দিয়েছিলাম। ওনার বিজনেসটা হচ্ছে ইম্পোর্ট বেসড বিজনেস ছিল, তাই আমরা আইআরসি সার্টিফিকেটটা দিয়েছিলাম। এরপরে 11 নম্বরে খুবই ইম্পর্টেন্ট একটা ডকুমেন্ট, যেটা হচ্ছে ইনকাম ট্যাক্স ডকুমেন্ট। এখানেই হচ্ছে একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে। অন্য অন্য কান্ট্রির ক্ষেত্রে আমরা ইনকাম ট্যাক্স ডকুমেন্টের ক্ষেত্রে সাধারণত টিন সার্টিফিকেটটা দেই, অ্যাকনোলেজমেন্ট স্লিপটা দেই এবং ইনকাম ট্যাক্স রিটার্নের সার্টিফিকেট দেই। বাট সাউথ কোরিয়ার ক্ষেত্রে একটা আলাদা রিকোয়ারমেন্ট আছে, যেটা আপনি ওয়েবসাইটটা চেক করলে পাবেন। আমি ওয়েবসাইটের লিঙ্কটা হচ্ছে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। যেটা হচ্ছে আপনি যে রেগুলার প্রতি বছর ট্যাক্স পে করেন সরকারকে, সেই ট্যাক্স পেমেন্টের যে চালানটা আছে, চালানের কপি দিতে হবে। আমাদের এটা সাধারণত আমরা রাখি না, আমাদের ক্লায়েন্টেরও ছিল না, 3 বছরের ছিল না, শুধু লাস্ট ইয়ারের আমরা চালানের কপিটা আমরা পেয়েছিলাম। তো লাস্ট ইয়ারের চালানের কপিটা দিয়েই আমরা জমা দিয়েছিলাম। তো মোটামুটি ইট ওয়াজ অ্যাকসেপ্টেবল অ্যান্ড তারা ভিসা পেয়েছে, যেটা আপনারা জানেন। তো ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে আপনার 3টা ডকুমেন্টসে আপনারা দেওয়ার চেষ্টা করবেন। চালানটা অবশ্যই দিবেন, যদি না দেন তাহলে ওরাও একটা হচ্ছে অ্যাডিশনাল নোট রেখে দিবে। তো এটা হচ্ছে লিস্ট অনুযায়ী ডকুমেন্টস। লিস্টের বাইরে আমরা যে ডকুমেন্টস দিয়েছিলাম, যেহেতু ওনারা হাজব্যান্ড ওয়াইফ অ্যাপ্লাই করবে, আমরা ম্যারেজ সার্টিফিকেট দিয়েছিলাম। ওনাদের প্রিভিয়াস যে ভিসা এবং এন্ট্রি এক্সিট স্ট্যাম্প ছিল, ওটার কালার ফটোকপি দিয়েছিলাম, যদিও এই ডকুমেন্টসটা হচ্ছে অ্যাম্বাসি থেকে রাখেনি। পাশাপাশি হচ্ছে আদার ফ্যামিলি ডকুমেন্ট, ওনার বাচ্চা কাচ্চা আছে যাদেরকে ওনাদের সাথে নিচ্ছিল না, বাট তাদের বাংলাদেশে তাদের রেখে যাচ্ছে, এটা প্রমাণস্বরূপ তাদের বার্থ সার্টিফিকেটগুলো দিয়েছিলাম, বাট তাদের বার্থ সার্টিফিকেটগুলো রাখেনি, রিটার্ন করে দিয়েছিল। এই ছিল মোটামুটি ডকুমেন্টস। আমরা ডকুমেন্টসগুলো খুব ওয়েল অর্গানাইজ এবং রেডি করে দিয়েছিলাম। যিনি হচ্ছেন লিড অ্যাপ্লিক্যান্ট ছিল, ওনারটাতে সব ডকুমেন্টসে অরিজিনালটা ছিল। যিনি হচ্ছেন ডিপেন্ডেন্ট অ্যাপ্লিক্যান্ট ছিল, তার ক্ষেত্রে হচ্ছে আমরা ওই একই ডকুমেন্ট আমরা একটা ফটোকপি করে দিয়েছিলাম। তো ফটোকপি করে দেওয়ার পরে ওনারা অ্যাম্বাসিতে যান,
এম্বাসিতে আপনারা সবাই জানেন যে একটা টোকেন দেয়, টোকেন দিয়ে নির্দিষ্ট কিছু সংখ্যক লোক এম্বাসির ভিতরে ঢোকায়। ঢোকানোর পরে ওনাদের স্টাফরা আছে, ওরা আবার এই প্রোফাইলটা ডকুমেন্টসগুলো করে, যাচাই বাছাই করে যেগুলো প্রয়োজন সেগুলো ওনারা অর্গানাইজ করে, যেগুলো প্রয়োজন না সেগুলো ফেরায় দেয়। তো এগুলা যখন ওই যে ওনাদের স্টাফরা এটা আপনাকে অর্গানাইজ করে দিবে, দেন আপনার সিরিয়াল আসার পরে আপনার হচ্ছে জমা দিতে হবে ভিসা অফিসারের কাছে। ভিসা অফিসারের কাছে আপনি যখন জমা দিবেন তখন ভিসা অফিসার কিছু প্রশ্ন করবে, প্রশ্নগুলোকে আপনার খুব ডিসেন্টলি উত্তর দিতে হবে এবং কনফিডেন্সের সাথে উত্তর দিতে হবে। এটা আপনি টাইপ অফ ইন্টারভিউ ধরতে পারেন, বাট এখানে ঘাবড়ানোর কিছু নেই। আমাদের জানা মতে ওনারা কিছু নোটস রাখে, যে নোটসটা আপনার ভিসার প্রতি ইনফ্লুয়েন্স হয়। তো আমাদের যারা আছেন ওনাদেরকে জিজ্ঞাসা করছিলেন কোথায় যাবেন, কেন যাবেন, বাচ্চাদের কেন রেখে যাচ্ছেন, তাদেরকে কেন সাথে নিয়ে যাচ্ছেন না, এই ধরনের নানাবিধ প্রশ্ন করছিলেন। বাংলাদেশে কি করেন, প্রফেশন কি করেন, ট্যাক্স ইনকাম ট্যাক্স কেমন দেয়, জেনুইন কিনা, এরকম টুকটাক কিছু প্রশ্ন করছিল। ওনারা প্রশ্নগুলো অ্যান্সার দিতে পারছিল। তো জমা দেওয়ার পরে যখন ওরা অ্যাপ্রুভ করলো, ফাইলটা অ্যাপ্রুভ করার পরে ওনারা ভিসা ফি দিল। ভিসা ফি দেওয়ার পরে ওরা চলে আসলো, বললো যে হচ্ছে 5 কর্মদিবস পরে ওনাদের পাসপোর্ট ফেরত দেওয়া হবে, এরকম একটা কথা বললো। পাশাপাশি ওনাদের যে টোকেন দিল, টোকেনে হচ্ছে ভিসা ট্র্যাকিং করবে কোথা থেকে সেটার একটা ওয়েবসাইট দেওয়া ছিল। তো আমরা ভিসা ট্র্যাকিং করলাম, ট্র্যাকিং করার পরে দেখা গেল 2 কর্মদিবস পরেই ওনাদের ভিসাটা অ্যাপ্রুভ হয়ে গেল। তো 2 কর্মদিবসে ভিসা অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে আপনি নেক্সট ইমিডিয়েট দিনে আপনি পাসপোর্টগুলো রিটার্ন আনতে পারবেন। যদি কোনো কারণে আপনি নিজে পাসপোর্ট রিটার্ন আনতে যেতে না পারেন, তাহলে একটা অথরাইজেশন লেটার, একটা ফরম্যাট আছে, যে ফরম্যাটে আপনি যে কাউকে অথরাইজ করে দিলে তিনি সরাসরি এম্বাসিতে গিয়ে আপনাদের পাসপোর্ট কালেক্ট করতে পারবে। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিও দেখে আপনাদের উপকারে আসবে, আপনারা সাউথ কোরিয়ার ট্যুরিস্ট ভিসা সম্পর্কে জানতে পারবেন। ভিসা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে করতে পারেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। আমাদের মাধ্যমে প্রসেস করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।